শেখ হাসিনাকে দিয়ে কেন সংবাদ সম্মেলন করাচ্ছে? শেখ হাসিনাকে আপনাকে প্রেশার দিচ্ছে, প্রেশার। শুনেন, ইন্ডিয়ান মিডিয়া ওয়ার্ল্ডে নাম্বার 1 অন ডিসইনফরমেশন, মিসইনফরমেশন অ্যান্ড ফলস ইনফরমেশনের জন্য বিখ্যাত, এবং এটা ব্রিটিশ থেকেই, আপনার দেশ থেকে এটা ওরা পাবলিশ করে দিয়েছে। ইন্ডিয়া ইজ নাম্বার 1 এই মিথ্যা কথা বলার জন্য, ইন্ডিয়ান মিডিয়া। অ্যান্ড ইন্ডিয়ার এই লসটা যদি হয়, ওরা যদি এখন কভার করতে না পারে, এবং যদি বাংলাদেশ, চায়না, মায়ানমারের থ্রুতে রোড এটাকে বলে BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা আসলে একটা সাবজেক্টের সাথে আরেকটার সাথে এত কানেক্টেড, এত লেংদি, যে এটা বলতে গেলে অনেক সময় লেগে যায়। একটা টপিক ইজ সো ওয়াইড। এই রোডটা যদি চায়না আপনাকে যতদিন পর্যন্ত আপনি রোডটা না দিবেন, কানেকশন না দিবেন, চায়না কিন্তু আপনাকে পুরোপুরি বিশ্বাস করবে না, টাকাও দিবে না। না, আপনি বলছেন যে এখন তাহলে উভয় সংকট, মানে চায়নাকে খুশি করবে না ভারতকে খুশি করবে, সেই বিষয়টা। আবার চায়নাকে খুশি করলে ভারত এখন এই চাপাচাপিটা করছে। আচ্ছা, তাহলে ফিরে আসতে হয় 90-এ চলে যাই। প্রথম যখন বিএনপি ক্ষমতায় আসে, ম্যাডাম বেগম খালেদা জিয়া যখন পাওয়ার নিলেন, তখন আমি ফরেন অফিসে ছিলাম, এবং আমি কিছুটা এর মধ্যে ইনভলভ ছিলাম। এই লুক ইস্ট পলিসি ছিল বেগম জিয়ার, মানে বাংলাদেশ থেকে একটা রাস্তা যাবে, যেটা টেকনাফ হয়ে, সিতুই হয়ে, একদম রেঙ্গুন টেঙ্গুন হয়ে একদম কুমনিংয়ে চলে যাবে। এটা আজকের পলিসি না, 90-এর এটা। এবং এই পলিসি আমরা অনেক দূর আগিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু তখন আমাদের এখনকারই কিছু খুব হাই পাওয়ার্ড লোক আছেন, যারা এর মধ্যে যারা ইনভলভ ছিলেন, তারা আমেরিকান বা ওয়েস্টার্ন প্রেশারে তাইওয়ানকে এই গুলশানে নাভানা টাওয়ারে একটা ট্রেড মিশন করতে দিলেন, দিয়ে যেখান থেকে তারা ভিসা ইস্যু করতে পারলো। তখন আমি ইনচার্জ ডাইরেক্টর জেনারেল, এটা পরের বার, ডাইরেক্টর জেনারেল অফ সাউথ ইস্ট এশিয়ার, মানে চায়না ডেস্কের। তারা যে কি রাগ হয়েছিল, কিভাবে তারা, মানে চাইনিজরা কিন্তু ভুলে না, এরা কিন্তু মঙ্গোলিয়ার জাত, এরা কিন্তু আমাদের বাঙালির মতো না। এবং এই রাগটা তাদের কিন্তু এইবার গিয়ে কিছুটা, এই যে তারেক জিয়া গেলেন, কিছুটা এখন কমেছে। কিন্তু যদি বেশি খেলতে যান, ওদের সাথে খেলতে আপনি পারবেন না। আপনার কিছুই নাই, আপনার রেভিনিউ বাজেট আর বাংলাদেশ ব্যাংকে টাকা নাই, আপনার সমরাস্ত্র নাই, আপনি বলেছেন আপনার 2 দিন পরে আপনার বেতন দিতে পারবেন না, আপনার পাওয়ার নাই। চায়না ইভেন বলেছে তোমাদেরকে আমি তেল দিব। আর যদি এই রোডটা একবার হয়ে যায়, রোডটা কিন্তু হয়ে গেছিল, আপনি যদি কক্সবাজার যান, কখনো কক্সবাজার থেকে যদি মেরিন ড্রাইভ দিয়ে যান, ঠিক বুদ্ধিদমে পাবেন রাস্তাটা, কাঁচা রাস্তাটা এখনও আছে, যেটা আমরা তখন শুরু করেছিলাম। সেই কাঁচা রাস্তা দিয়ে যাবে, এটা মায়ানমারের ভিতর হয়ে, দুটো পাহাড় আছে, দুটো পাহাড়ের ভিতর দিয়ে, ওইটাই অবস্টেকল ছিল, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করতে হবে। সেই টেকনোলজি আমাদের ছিল না, ওটা চায়না করে দিত। ওটা দিয়ে হয়েই আপনি কিন্তু সিতুই চলে যাবেন। সিতুই চলে গেলে কিন্তু, যদি ওইখানে কি সব তেল আসতেছে, কিন্তু আমার কি ভারত লাগে? আমি তো ওইখান থেকে তেল পাবো, আমি তো ওইখান থেকে গ্যাস পাবো, গ্যাস তো বানা ভর্তি, আমি তো ওইখান থেকে গ্যাস পাবো। আমার তো সব পেঁয়াজ, ডাল, আটা, তাল, মরিচ, অস্ত্র শস্ত্র যা চান আপনি সবই তো 2 ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন। চায়না থেকে স্ট্রেট ট্রেন, রেলওয়ে করে চলে আসতেছে। তো ইন্ডিয়ার আর এখানে কোনো জায়গা থাকবে কোথায়? ইন্ডিয়া তার 7 সিস্টার্স নিয়ে নাচানাচি করতে হবে। এর জন্য আর ইন্ডিয়ার আরেকটা আছে, ইন্ডিয়ার হলো একটা আমাদের বাইপাস করে মায়ানমার হয়ে তার একটা লিঙ্ক করেছিল কলকাতা থেকে, কালাদান নদী হয়ে তাদের একটা সাপ্লাই রুট, 7 সিস্টার, মানে 7 বোন, যে আসাম টাসাম, নাগাল্যান্ড, মিজোরাম, ওদের সাপ্লাই করার জন্য। এখানে আমার খেলা প্রচুর চলে আসে। বার্মা কিন্তু একটা কান্ট্রি যেখানে পুরো দেশটার মধ্যেই বিদ্রোহী। এখন নতুন হলো কি, আরাকান আর্মি। প্রথমে আরাকান আর্মি আসতো চাইনিজ বেশে, তারপরে তারা রং বদলালো। যেইটা আপনি একটা জিনিস মনে রাখবেন, এগুলো অনেক দূর চলে যাচ্ছি আমি মেইন পয়েন্ট থেকে। ড্রাগস, মানে ওপিয়াম, ওয়েপন, এই দুইটার কম্বিনেশন থাকে। পৃথিবীতে এমন কিছু নাই যে ওই দেশে হয় না, তো সব কিছুই করতে পারে তারা। কিন্তু ইন্ডিয়া কিন্তু শান্তি বাহিনী করেছে কি? ভারত। বাংলাদেশ লিবারেশন ফোর্স, PLF বা মুজিব বাহিনী প্রথম ঢুকে
ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সাথে প্রথম বাংলাদেশে ঢুকে চাকমাদেরকে মেরেছিল ফার্স্ট। ইন্ডিয়া আমাদের জি এগুলো আপনি তো জানেন না, এগুলো লেখাও হয়নি, কারণ তখনকার দিনে ক্যামেরাও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, তুলে রাখতে পারতাম। কিন্তু যে এখন মোবাইলও ছিল না। জি না, আর মানুষের লেখাই ছিল। আর লেখাতে পাবেন যে বাংলাদেশ, আমি শুধু বলছি না, তারা আমাদের যে কি বলে আমাদের রিফিউজি বা রিফিউজি রোহিঙ্গা। রোহিঙ্গা না 71, ওই জন্য তারা বলে আচ্ছা, তোমরা 71 কোটি রেফিউজিকে জায়গা দিয়েছি, খাওয়িয়েছি, রেখেছি। আপা ডক্টর জাফরুলের নাম শুনেছেন আপনি, উনি আপনার এখানে ছিলেন লন্ডনে, এবং উনি কলকাতায় গিয়ে আগরতলায় গিয়ে মেলা করে প্রথম ট্রেনিং ক্যাম্প খুলেছিলেন, মানে ট্রেনিং মানে কি হসপিটাল, ফিল্ড হসপিটাল। সেই ছবিগুলো আপনি এখনো ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা আর্মি কলেজ, সিএমএইচ এর ওয়ালে ওয়ালে ঝুলছে। ওনার সাথে আমার ভালোই জানাশোনা ছিল। একদিন ওনার সাথে ডিনার টেবিলে বসে আমি ওনাকে খুব ধরলাম, স্যার আপনি তো সব দেখেছেন, সবই জানেন, কতজন মারা গেছেন। উনি তুম করে বললেন যে যত লোক মারা গেছে বলো তোমরা, তার 2/3 মারা গেছে ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্পে। আপা মিথ্যা কথা বলছি না, সেই 2/3 যদি মারা যায়, কতজন মারা গেছে সেটারই তো কোনো হদিস নাই এখন। আপনি যদি একটা বই পড়েন শারমিনাল বোসের দ্য ডেথ রেকনিং, মানে পাকিস্তানে তখন কত বিহারিদের মারা হয়েছিল, মানে বিহারি বলবো না আমি, নন বেঙ্গলি স্পিকিং, সেটা আমি নিজের চোখে দেখার কিছু দুর্ভাগ্য আমার হয়েছিল, যার জন্য থেকে আমার শেখ আমাদের সাথে কনফ্লিক্ট হয়ে যায়। এইভাবে মানুষ মারা যায় না, বিচার একটা কথা আছে, সেই উর্দু কথা বললে তুমি মেরে ফেলবা, এটা তোমার কথা হলো না। ওই সৈয়দপুর যত তার মানে ভারতের রিফিউজি ক্যাম্পেই বেশি মারা গিয়েছে, আর হচ্ছে 75% বিহারি। বিহারি বলো বাঙালি, মানে ম্যাক্সিমাম তো ছিল হিন্দু। ইস্ট পাকিস্তান থেকে তখন যারা গেছিল রেফিউজিস, তার মেজরিটি ছিল হিন্দু। আর গ্রামের ছেলে পেলে আর কিছু, ঢাকা ইউনিভার্সিটি কয়টা ছিল আমার খুব কম হাতে গোনা মনে কিছু ছিল মুক্তিযোদ্ধা, ওরাই ছিল ফ্যামিলিজ নিয়ে, আর বাকি তো পুলিশ, মানে বাংলাদেশ আর্মি। তো ওরা যেগুলো বলে অল ফলস ডকুমেন্টেশন, কোন ডকুমেন্টেশনই হয় না। ইনফরমেশন